আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথি শিক্ষার্থী বন্ধুরা, আজ আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে আলসার। সাধারণ কথায় আমরা আলসার বলতে বুঝি ক্ষত বা ঘা। শরীরের বিভিন্ন স্থানে এই ক্ষত বা ঘা হতে পারে, তবে আমরা আলসার বলতে পেটের আলসারকেই বুঝে থাকি। এই পেটের আলসার স্টোমাকের মিউকাস লেয়ারে হয়ে থাকে। আলসার কত প্রকার? আলসার প্রধানত দুই প্রকার, যথা গ্যাস্ট্রিক আলসার বা স্টোমাক আলসার। 2 নম্বর ডিওডেনাল আলসার। গ্যাস্ট্রিক আলসার কাকে বলে? স্টমাক বা পাকস্থলীতে যে ক্ষত বা আলসার হয় তাকে গ্যাস্ট্রিক আলসার বলে। অর্থাৎ খাওয়ার সাথে সাথে পেট ব্যথা আরম্ভ হলে তাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলে থাকি। তো এই গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ এবং এর চেনার উপায়গুলো কী কী একটু আলোচনা করা যাক। এর লক্ষণ হচ্ছে পেইন অ্যাগ্রাভেটস বাই মিল, মানে আহার করলে এর ব্যথা শুরু হবে, খাবার পরপরই এর পেটের ব্যথা শুরু। তুলনামূলকভাবে কম সংখ্যক লোক এই রোগে আক্রান্ত হয়। সাধারণত 20-25 বছর বয়সের লোকেরা এই রোগে আক্রান্ত হয় বেশি। এই রোগীর হেমাটোমেসিস হয়, অর্থাৎ রক্ত বমি করে, মুখ দিয়ে রক্ত ওঠে। পেন রিলিফ বাই ভমিটিং, বমি করলেই এর ব্যথাটা আরাম হয়। এর রোগী পাতলা সাতলা হয়ে থাকে, এদের ক্ষুধা মন্দা হয়, ওজন কমে যায়, কারণ খেলেই পেট ব্যথা হয় এই ভয়ে এরা খায় না, না খেয়ে খেয়ে এদের ওজন কমে যায় বা শুকিয়ে যায়। এইবার আসি ডিওডেনাল আলসার। ডিওডেনাল আলসার হচ্ছে স্টোমাকের নিচে, নাভির নিচে ফাঁপা নলাকৃতির প্রায় 25-30 সেন্টিমিটার দীর্ঘ ক্ষুদ্রান্তের প্রথম অংশে যে ক্ষত বা আলসার হয় তাকে ডিওডেনাল আলসার বলে। এই ডিওডেনাল আলসারের লক্ষণ বা একে চেনার উপায় কী? এটি হচ্ছে এপিগ্যাস্ট্রিক বা আম্বলিকাস রিজিয়নে ব্যথা হবে, পেন অ্যামেলেশন বাই মিল অর ফুড, খাবার কিছু খেলেই আরাম পাবে, ব্যথা কমবে, খাওয়ার 2 থেকে 2.5 ঘন্টা পরে পেট ব্যথা শুরু হবে, রক্ত পায়খানা বা কালো পায়খানা হবে, যাকে মেলেনা বলে। 40 থেকে 45 বছর বয়সের গিয়ে এই রোগটা সাধারণত হয়ে থাকে। এই রোগী বমি করলেও এর ব্যথা কমে না, আরাম পায় না। কম্পারেটিভলি বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়। এর রোগী সাধারণত নাদুস নদুস হয়ে থাকে, কারণ এরা খেলে আরাম পায়, তাই বারে বারে বেশি বেশি খায়, খেয়ে এদের স্বাস্থ্য ফুলে যায়। এছাড়া আরেক ধরনের আলসার রয়েছে, সেটি হচ্ছে পেপটিক আলসার, যাকে পিইউডি বলা হয়। এই পেপটিক আলসার হচ্ছে গ্যাস্ট্রিক আলসার ও ডিওডেনাল আলসার এই দুটি একত্রিত হয়েই যখন আলসার তীব্র আকার ধারণ করে তখন তাকে বলে পেপটিক আলসার। এই পেপটিক আলসারের বৈশিষ্ট্য হচ্ছে এটা কোনো কিছু খেলেও আরাম হয় না, না খেলেও আরাম হয় না। এটি সবসময় কন্টিনিউয়াস ব্যথা চলতেই থাকে, দুটির সম্মিলিত ফল, তাই এটির তীব্রতা খুব বেশি। এবার আসি বন্ধুরা, আলসারের কারণ কি, কেন আমাদের আলসার হয়? আমাদের পেটে স্টোমাকে খুব শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যার মাত্রা 1.3 থেকে 3, যা লোহা পর্যন্ত গলিয়ে দিতে পারে। প্রশ্ন আসতে পারে, তাহলে স্টোমাক গলে যায় না কেন? স্টোমাকের ভিতরে মিউকাস লেয়ার থাকে, যা স্টোমাককে রক্ষা করে। এই স্টোমাক লেয়ার ওই অ্যাসিডকে পাকস্থলীর মাংসের সাথে মিলিত হতে দেয় না বলে পাকস্থলীর মাংস ক্ষয় হয়ে বা হজম হয়ে যায় না। কোনো কারণে যদি মিউকাস লেয়ার ক্ষতিগ্রস্ত হয়, তবে এই অ্যাসিড স্টোমাকে গিয়ে আলসার বা ক্ষত সৃষ্টি করে। অ্যাসিড কমে গেলে বা রিফ্লাক্স হয়, ফলে বুক জ্বালাপোড়া করে, এইচ পাইলোরি ইনফেকশন হয় বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে এটি হতে পারে। ব্যথানাশক ওষুধ খেলে বা পেন কিলার, এনএসএলডি গ্রুপের ওষুধগুলো আমরা বেশি বেশি যারা খাই তাদের সাধারণত এই রোগ হতে দেখি। স্ট্রেস বা দুশ্চিন্তা, শারীরিক বা মানসিক দুশ্চিন্তা, সারাদিন ধরে দুশ্চিন্তা করছে, মানসিক রোগে ভুগছে, এই দুশ্চিন্তা করে করে সেখান থেকে এই রোগ হতে পারে।
এডিওপ্যাথিক বিষয়। এডিওপ্যাথিক মানে হচ্ছে যার কোনো কারণ জানা যায়নি, কোনো কারণ ছাড়া যাদের আইবিএস আছে তাদের এই আলসার হতে পারে। ধূমপান, অ্যালকোহল এগুলো পান করলে হয়, স্পাইসি ফুড বা অতিরিক্ত ঝাল ও মশলাদার খাবার খেলে হয়, সাদা ভাত, সাদা চিনি, সাদা আটা ইত্যাদি খেলে হয়। ভিটামিন ই কমে গেলে আলসার বেড়ে যায়। দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেলে এই আলসার হতে পারে। এখন আসি কিভাবে একে নির্ণয় করা যাবে, আমরা কিভাবে বুঝতে পারবো। অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে গেলে সাধারণত তারা এন্ডোস্কোপি টেস্ট করেন। এন্ডোস্কোপি টেস্ট করলেই আলসার আছে কিনা এটি ধরা পড়ে। আমরা হোমিওপ্যাথি রুগী, ডাক্তার রুগী আমাদের কাছে আসলে আমরা হিস্টোরি নেই, তাদের ফ্যামিলি হিস্ট্রিতে আলসার আছে বা ছিল কি না। যদি ফ্যামিলি হিস্ট্রিতে কারো আলসার থাকে তবে আমরা ধরে নিই যে এখানে আলসার হতে পারে। এছাড়া আমরা অনেক সময় এন্ডোস্কোপি করার জন্য আমরা রুগীদের ল্যাবে পাঠাই। আরেক প্রকার পদ্ধতি হলো এক্স রে করে। যখন এন্ডোস্কোপি আবিষ্কার হয়নি তখন বেরিয়াম পাউডার খাইয়ে পরীক্ষা করা হতো। স্টুল টেস্ট করেও অনেক সময় এই আলসার বোঝা যায়। আমরা হোমিওপ্যাথি ডাক্তার আমাদের কাছে আসলে তাদের সিমটম শুনে দেখে কোথায় ব্যথা এটা দিয়ে আমরা অনেকটা ডায়াগনোসিস করতে পারি। আমাদের কাছে অত পরীক্ষা নিরীক্ষা করে এই খাজনার চেয়ে বাজনা বেশি বাজানোর আমাদের দরকার হয় না। আলসারের ফলে রুগীর ভিতর কি পরিবর্তন বা কি হয়? এর ক্ষুধামন্দা হয়, ওজন কমে যায়, পেট ব্যথা করে, পেট ফাঁপা শুরু হয়, বুকে জ্বালা পোড়া করে, বুকে রিফ্লাক্স হয়, উপর দিকে ঢেকুর উঠে, মেলেনা বা কালো পায়খানা হয়, হিমোগ্লোবিন কমে যায়, মাংসপেশি শুকিয়ে যায়, হেমাটোমেসিস হয়। এইবার আসি এই রোগীর ম্যানেজমেন্ট কি। আমরা অধিকাংশ ডাক্তার করি কি, রুগী আসলে কেস হিস্ট্রি নেই, অ্যানালাইসিস করি, এভালুয়েশন করি আমরা ওষুধ দিয়ে রুগীকে ছেড়ে দিই। কিন্তু আমরা এই ম্যানেজমেন্টের ব্যাপারে তেমন আগ্রহী বা তৎপর নই। ম্যানেজমেন্ট হচ্ছে একটি বড় জিনিস, যা ঔষধ ছাড়া অন্য খাবার খেয়ে বা বাদ দিয়ে ভালো থাকা যায়, তাকেই ম্যানেজমেন্ট বলে। একটা রুগীকে অবশ্যই ম্যানেজমেন্টের কথা বলে দিতে হবে। এখন এই গ্যাস্ট্রিকের রুগীরা কি খাবে বা কি খাবে না এগুলো নিয়ে একটু আলোকপাত করা যাক। প্রথমেই বলি অ্যাভয়েড করবে কি কি বা কি কি খাবে না। খাবে না মিল্ক বা মিল্ক চকলেট, ক্যাফেইন যেমন চা, কফি ইত্যাদি, পিপারমেন্ট বা মাউথওয়াশ, লেমন ও অরেঞ্জ জুস, বেভারেজ, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, সফট ফুড ইত্যাদি, রেগুলার সোডা বা খাবার সোডা, লাল মরিচ, শুকনা মরিচ গুঁড়া, মাস্টার্ড সিড বা সরিষা দানা দিয়ে রান্না করা খাবার, ডেইরি ফুড এবং বেকারি ফুড, ফাস্ট ফুড, স্পাইস ফুড, সল্টি ফুড এগুলো খাবে না। রেড মিট বা গরু, খাসির মাংস খাবে না। টমেটো সস বা টমেটো জুস এটা পরিহার করবে। হট চিলি বা পেপার, লাল মরিচ, শুকনা মরিচ এবং শুকনা মরিচের তরকারি খাবে না। এইবার আসি কি খাবে। খাবে ইয়োগurt বা লো ফ্যাট মিল্ক, খাবে ভেজিটেবল, প্রচুর শাকসবজি খাবে, বিশেষ করে সবুজ শাকসবজি। লো ফ্যাট মিট খাবে, মাছ এবং ডিম খাবে, বিশেষ করে ছোটো মাছ খাওয়া ভালো। ফল খেতে পারবে, ফলের মধ্যে আপেল, কলা, তরমুজ, পেঁপে এগুলো খাওয়া উত্তম। গাজর এটাও খেতে পারবে। ল্যান্ট্রিন বা ডাল বা বাদাম জাতীয় খাবার, বাজারে যে সব ডাল পাওয়া যায় বা বাদাম জাতীয় খাবার এগুলো বেশি করে খাবে। এই খাবারগুলি আমাদেরকে গ্যাস্ট্রিক আলসার কন্ট্রোলে রাখতে সাহায্য করবে। এইবার আসি বন্ধুরা, আমি দুটো টিপস জানিয়ে দেই। এটি কোনো চিকিৎসা নয়, এটি অভ্যাস। এই অভ্যাস বা এই নিয়মটা মেনে চললেই আমরা গ্যাস্ট্রিককে অনেকটা কন্ট্রোলে রাখতে পারবো। এই টিপস নাম্বার 1, অ্যাভয়েড স্মোকিং অর অ্যালকোহল। ধূমপান এবং অ্যালকোহলকে অ্যাভয়েড করে যেতে হবে।
রাতে খাওয়ার 2 ঘন্টা পরে ঘুমাতে যেতে হবে। একবারে বেশি না খেয়ে বারে বারে অল্প অল্প করে খেতে হবে। এইবার আসি বন্ধুরা এর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। আমরা হোমিওপ্যাথি ডাক্তার, আমাদের মূল মন্ত্র বা সূত্র ওই একটি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, যা আমাদের হ্যানিম্যান দিয়ে গেছেন। আমরা রোগীলিপি করব, রোগীলিপি সংগ্রহ করে সেটা স্টাডি করব, অ্যানালাইসিস করব, এভালুয়েশন করব, আমরা ইন্টারপ্রিটেশন করব, ম্যাথমেটিকা এবং রেপার্টরির জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা সিমটোমেটিক যেই ঔষধটি আসে সেটি দিয়েই আমরা রোগীকে ট্রিটমেন্ট করব। রোগী ইনশাল্লাহ সুস্থ হবে। তবে একটি কথা হলো যে হোমিওপ্যাথির কোন কোন ঔষধগুলো সাধারণত এই গ্যাস্ট্রিক বা এই আলসার চিকিৎসায় বেশি ব্যবহৃত হয়ে থাকে। এই চিকিৎসায় বেশি ব্যবহৃত থাকে আর্সেনিক, আর্জেন্টাম নাইট্রিকাম, হেপার সালফার, কার্বোভেজ, হাইড্রাস্টিসক্যান, গ্রাফাইটিস, পালসেটিলা, ন্যাট্রামিউর, মার্কসল, অ্যাসিড নাইট্রিক, ক্যালিবাইক্রোমিকাম, পেট্রোলিয়াম, ডিসেন্ট্রি কম্পাউন্ড, ক্যালকেরিয়া সাল্প, জেরেনিয়াম ম্যাকুলেটাম, লাইকোপোডিয়াম, থুজা অক্সিডেন্টালিস, সালফার। এছাড়া সিমটোমেটিক আরও অন্যান্য ওষুধ আসতে পারে যা দিয়ে আমরা চিকিৎসা করব এবং রোগী সুস্থ হবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত। আগামীতে আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।